তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ফোন, জানালেন পাকিস্তান সফরের আমন্ত্রণ। রাশিয়া থেকে 150 S-400 মিসাইল কিনছে ভারত। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে ইরানে অভিযান। ইমরান খানের 85% দৃষ্টিশক্তি হারানোর দাবি, পাকিস্তানে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজিরো প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় শুক্রবার 13 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, উষ্ণ ফোন আলাপে দুই নেতা বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করেন। শাহবাজ শরীফ সফলভাবে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং বলেন, এই নির্বাচন জাতির গণতান্ত্রিক চেতনার প্রতিফলন। তিনি পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও আঞ্চলিক শান্তি অগ্রগতিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান। জবাবে তারেক রহমানও শাহবাজ শরীফকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উভয় নেতা ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গেল শুক্রবার 13 ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বিএনপি দলনেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান। পাশাপাশি আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদারে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এদিন সকালে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাসও বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয় শুভেচ্ছা জানায় এবং দুই দেশের অভিন্ন সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 প্রযুক্তির 1.5 শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রায় $3,900 কোটি একটি সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ গণমাধ্যম RT এ তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে কমব্যাট ক্ষেপণাস্ত্র বলা হলেও জ্যেষ্ঠ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ক্রয় তালিকায় রয়েছে S-400 এবং পান্তশির S-1 এয়ার ডিফেন্স। ভারতীয় বিমান বাহিনী মোট 288টি ক্ষেপণাস্ত্রের চাহিদা জানিয়েছে, যার মধ্যে 168টি S-400 এবং 120টি পান্তশির। বর্তমানে ভারতের হাতে 4টি S-400 রয়েছে, আরও 2টি শিগগিরই যুক্ত হওয়ার পথে। পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আগামী মার্চের মধ্যে তেহরানকে নতুন চুক্তিতে আসতে হবে। কূটনৈতিক সমাধান না এলে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দেন তিনি। হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে ট্রাম্প জানান, বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড শিগগিরই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হবে। পারস্য উপসাগরে আগে থেকে মোতায়েন রয়েছে USS আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল বলে মনে করা হচ্ছে। এদিকে মার্কিন হুমকির মুখেও অনড় অবস্থানে রয়েছে তেহরান। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, পাহাড়ের নিচে থাকা গোপন পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত করছে ইরান। বিশেষজ্ঞদের মতে, ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের পাশাপাশি আগের চেয়ে সুরক্ষিত স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটি। ক্যারিবিয়ান সাগরে একটি নৌযান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার এ অভিযান পরিচালিত হয়। সন্দেহভাজন মাদক পাচারকারীদের লক্ষ্য করে কাইনেটিক স্ট্রাইক বা সরাসরি সামরিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মিসাইল আঘাতে নৌযানটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে নিহতদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। 2025 সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত অন্তত 133 জন নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি স্যাটেলাইটদের হামলায় অন্তত 54 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতে বিভিন্ন এলাকায় একযোগে এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ নাবলুসের তালফিত ও কুসরার কাছে স্যাটেলাইটরা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে অন্তত একজন গুলিবিদ্ধ হন। অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর পূর্বে মেখমাস এলাকার খিল্লেত আসাদ রাতেও হামলার ঘটনা ঘটে। রামাল্লার কাছে তুরমুস আয়ায় প্রায় 300টি জলপাই গাছ কেটে ফেলা ও কৃষিজমি বুলডোজার দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। একই সময়ে দেইর গাসানেহ, বেত রিমা, জাবা, সিরিস ও মেইথালুন সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে আটক করে।
পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে সড়কে নেমেছে অসংখ্য মানুষ। দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের ডান চোখের 85% দৃষ্টিশক্তি হারানোর দাবি করেন তার আইনজীবী। পিটিআই দল অভিযোগ করেছে, কারাবন্দী অবস্থায় ইমরান খানের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে এবং ভুল কনসেন্ট ফর্মে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, 73 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় যথাসাধ্য তৎপরতা চালানো হচ্ছে। বিক্ষোভকারীরা পোস্টার, ব্যানার হাতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। করাচি এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রতিবাদ চলছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার সাবেক রাজা জ্ঞানেন্দ্রর সমর্থকরা বিশাল সমাবেশে অংশ নিয়েছেন। 2008 সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর 78 বছর বয়সী জ্ঞানেন্দ্র সাধারণ নাগরিক হিসেবে বাস করছেন। সমাবেশে সমর্থকরা রাজা ফিরে আসুন, দেশকে বাঁচান স্লোগান দিতে দিতে জাতীয় পতাকা নাড়েন ও ফুলের তোড়া দেন। প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তরুণ প্রজন্ম সহ অনেক নেপালি সরকারের উপর হতাশা প্রকাশ করেছেন। গত সেপ্টেম্বর দুর্নীতি বিরোধী বিক্ষোভে 77 জন নিহত হন এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। নতুন সংসদ নির্বাচন আগামী 5 মার্চ। 275 আসনের জন্য 65টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে 3 কোটি মানুষের মধ্যে প্রায় 1,90,00,000 ভোটার অংশ নিতে পারবেন, যার মধ্যে প্রায় 10 লাখ নতুন ভোটার, অধিকাংশই তরুণ। 3 দশকের বেশি সময় ধরে রাজনীতিতে আধিপত্যকারী পুরনো দলগুলো চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ ও সাবেক টিভি উপস্থাপক রবি লামিসানে। মালয়েশিয়া ব্যাপী অবৈধ অভিবাসন ও পারমিট জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অব মালয়েশিয়া (JIM). চলতি বছরের 1 জানুয়ারি থেকে 1700টি অভিযানে 6200-র বেশি অবৈধ অভিবাসী এবং 230 জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগ গ্রেফতারকৃতই মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের নাগরিক। আটককৃতদের KLIA অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। JIM জানিয়েছে, রমজান মাসের বাজার ও বাণিজ্যিক এলাকায় নজরদারি জোরদার করা হবে এবং অবৈধ কর্মী নিয়োগকারী নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।